শুনছেন নীরব ভালোবাসার আগুন, পর্ব ২৫। লেখিকা সামিয়া ইসলাম, আর কণ্ঠে আমি ছোঁয়া। হঠাৎই ফয়সাল সুমাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরল। তার কণ্ঠ কাঁপছে, চোখে স্পষ্ট আতঙ্ক। ঠিক আছো তো জান? কিছু হয় নাই তো তোমার? এতটা চিন্তিত ফয়সালকে আগে কখনো দেখেনি সুমাইয়া। সে নিজেও কয়েক মুহূর্তের জন্য ভড়কে গিয়েছিল। এমন একটা ঘটনা যে এত হঠাৎ করে ঘটবে তা সে কল্পনাও করেনি। নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে বলল, শান্ত হও, আমি একদম ঠিক আছি। আমার কিছুই হয়নি। দেখ, এই দেখুন, আমি একদম ঠিক আছি। সুমাইয়ার কণ্ঠে ছিল আশ্বাস, কিন্তু ফয়সালের বুকের ধড়ফড়ানি তখনও কমেনি। এরপর ফয়সাল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকালো কৃতজ্ঞ চোখে। আর তখনই দেখা গেল সে আর কেউ না, মেহেদী। মেহেদী হালকা হেসে বলল, ভাবি আপনি ঠিক আছেন তো? এই কথা শুনে সুমাইয়া যেন হঠাৎ সব বুঝতে পারল। এতক্ষণে তার টনক নড়ল। আসলে এই মানুষটাই তাকে টেনে সরিয়ে এনেছিল। সে তাড়াতাড়ি পেছনে ফিরে বলল, আরে ভাইয়া, আপনি এখানে? ফয়সাল অবাক হয়ে বলল, তুমি ওকে চেনো? সুমাইয়া মাথা নেড়ে বলল, হ্যাঁ চিনি, উনি আমার ফ্রেন্ড মিষ্টির ভাইয়া। মেহেদী মুচকি হেসে দাঁড়িয়ে রইল। ফয়সাল আর এক মুহূর্ত দেরি করল না। সে এগিয়ে গিয়ে মেহেদীকে জড়িয়ে ধরল। তার কণ্ঠে ছিল আবেগ আর কৃতজ্ঞতা। তুমি আমার ছোট ভাইয়ের মতো। তোমার এই উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না। তুমি আগেও আমাকে একটা বড় বিপদ থেকে বাঁচিয়েছ। আজ তুমি না থাকলে কি হতো আল্লাহই ভালো জানে। অনেক অনেক ধন্যবাদ। তখনই মেহেদী হালকা হেসে মাথা নেড়ে বলল, আরে ভাইয়া, কি যে বলেন আপনি! আপনি আমার এত বড় উপকার করেছেন, আমি সারা জীবন মনে রাখবো। আপনার কারণেই তো আজ আমি বিদেশের মাটিতে দাঁড়িয়ে আছি। তার কথায় এক ধরনের কৃতজ্ঞতা আর আবেগ স্পষ্ট হয়ে উঠল। সুমাইয়া বলে উঠল, ফয়সালকে আপনি কিভাবে চেনেন মেহেদী ভাইয়াকে? আপনাদের কথা আমি বুঝছি না। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো ফয়সাল, অনেকদিন আগের কথা, তোমাকে বিয়ে করারও আগে। একদিন একটা কাজ শেষ করে বাসার দিকে যাচ্ছিলাম। হঠাৎ কিছু সন্ত্রাসী দূর থেকে আমাকে গুলি করে। কিছু বুঝে ওঠার আগেই তারা পালিয়ে যায়। কথাটা সুমাইয়া নিঃশ্বাস আটকে শুনছিল। ফয়সাল আবার বলল, ঠিক তখনই ওই রাস্তা দিয়ে মেহেদী যাচ্ছিল। আমাকে ওই অবস্থায় দেখে এক মুহূর্তও দেরি করেনি। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায় এবং ভর্তি করিয়ে দেয়। ও আমাকে সময় মতো যদি হসপিটালে না নিয়ে যেত, তাহলে আমি হয়তো এখানে আজ দাঁড়িয়ে থাকতাম না। আমার সাথে টাকা, ডকুমেন্টস, বাইকের চাবি, ব্যাংকের চেক সবকিছু মেহেদী নিরাপদে রেখে দেয়। পরে যখন আমি সুস্থ হই তখন সবকিছু ফিরিয়ে দিয়েছিল। আমি তো বিশ্বাসই করতে পারিনি, কারণ এই যুগে ওর মতো বয়সী ছেলেরা এত কিছু পেয়েও ফিরিয়ে দেবে তা কল্পনার বাইরে। মেহেদী চুপচাপ দাঁড়িয়ে শুনছিল। সেই দিনের কথা আমার এখনো চোখের সামনে ভেসে ওঠে। মেহেদী হালকা হেসে বলল, আপনি তখন হয়তো ভেবেছিলেন এত কিছু আমি হয়তো আর ফেরত দেব না, কিন্তু ভাইয়া, আপনি তো আমার কাছে তখন বড় ভাই হয়ে গিয়েছিলেন। ফয়সালের চোখে মায়া নেমে এলো। সত্যি সেই ঘটনার পর থেকে মেহেদীর সাথে তার একটা আলাদা সম্পর্ক তৈরি হয়েছিল। মাঝে মাঝে কথা হতো, খোঁজ নেওয়া হতো। কোনো প্রয়োজনে ফয়সাল মেহেদীকে ডাকতো একদম নিজের ছোট ভাইয়ের মতো। ফয়সাল ওই দিন মেহেদীকে বলেছিল, কখনো যদি কোনো সাহায্যের দরকার হয় আমাকে নিজের বড় ভাই মনে করে বলবি। আমার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই আমি তোকে সাহায্য করব। মেহেদীর চোখে তখন অন্যরকম ঝিলিক। সে ধীরে বলল, তাই তো যেদিন আমি স্কলারশিপ পাই সবার আগে ভাইয়াকে জানাই। আর ভাইয়া আমি আমেরিকা আসা পর্যন্ত যত খরচ, যত দরকার, সবকিছু নিজে দেখেছেন। একটু থেমে আবেগ নিয়ে বলল, আপনি শুধু সাহায্য করেননি ভাইয়া, আপনি আমাকে নিজের ছোট ভাই বানিয়ে নিয়েছেন। এরপর তারা তিনজন গাছের একটা পার্কে গিয়ে বসলো। সুমাইয়া, ফয়সাল আর মেহেদী। চারপাশে সবুজ ঘাস, ছায়া ফেলে রাখা বড় বড় গাছ হালকা বাতাসে দুলছে। পাতাগুলো একটা শান্ত নিরিবিলি পরিবেশে। ফয়সাল মেহেদীর দিকে তাকিয়ে বলল, কি খবর তোর, কেমন আছিস সেখানে? একটার পর একটা প্রশ্ন করতে লাগলো। সবকিছু ঠিকমতো চলছে তো? পড়াশোনা ঠিকঠাক হচ্ছে? কোনো সমস্যা হচ্ছে না তো? মেহেদী হালকা হেসে মাথা নাড়ল, সবকিছু ভালোই চলছে ভাইয়া, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। এরপর একটু থেমে মেহেদী নিজেই প্রশ্ন করলো, আচ্ছা ভাইয়া, আপনি আর ভাবি হঠাৎ করে আমেরিকায় আসলেন কেন? ফয়সাল হেসে উঠল, তোকে তো বলাই হয়নি। তারপর মজার ভঙ্গিতে বলল, বিয়ে তো আগেই করে ফেলেছি, কিন্তু এখন শাশুড়ি চাপ দিচ্ছে আবার অনুষ্ঠান করে বিয়ে দিতে। একটু থেমে আবার বলল, 10 তারিখে আমাদের বিয়ের অনুষ্ঠান, তোর দাওয়াত রইল। মেহেদী কিছু বলতে যাবে, তার আগেই ফয়সাল হেসে বলল, জানি আসতে পারবি না, সমস্যা নেই। আগে নিজের ক্যারিয়ারটা ঠিক করে স্ট্যাবলিশ হ। তারপর একদিন আমার বাসায় আসিস, আমার বিয়ের দাওয়াত খাস, তোর ভাতিজা ভাতিজিকে নিয়ে। কথাটা শুনে মেহেদী হেসে ফেলল। সুমাইয়া লজ্জায় চুপচাপ নিজের দিকে তাকিয়ে রইল। তার গালে হালকা লাল আভা
ছড়িয়ে পড়েছে। আরো কিছুক্ষণ গল্প, হাসি, আড্ডা চলল তিনজনের মাঝে। তারপর ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে এলো। মেহেদী উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা ভাইয়া, আমি যাই, কিছু কাজ আছে। ফয়সাল মাথা নাড়ল, ঠিক আছে, নিজের খেয়াল রাখিস। বিদায় নিয়ে মেহেদী চলে গেল তার গন্তব্যের দিকে। আর ফয়সাল আর সুমাইয়া কিছুক্ষণ চুপচাপ বসে রইল। এরপর ফয়সাল সুমাইয়াকে নিয়ে মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছিল। দূর থেকেই দেখা গেল মার্কেটের সামনে অস্বাভাবিক ভিড়। চারিদিকে মিডিয়ার মানুষ, ক্যামেরা, মাইক, সবাই একজন মানুষকে ঘিরে নানা ধরনের প্রশ্ন করছে। লোকটাকে ঠিকমতো চেনা যাচ্ছে না। মুখে মাস্ক, মাথায় কালো ক্যাপ, পরনে ব্ল্যাক স্যুট। তবুও তার উপস্থিতি যেন সবাইকে আকর্ষণ করছে। সুমাইয়া কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর চোখ পড়ল সামনের বিশাল সেই মার্কেটের উঁচু বিল্ডিং, ঝলমলে আলো, আর উপরে বড় বড় অক্ষরে লেখা, দ্য মেহেরান শিকদার ক্রাউন গ্যালারিয়া। নামটা পড়েই সুমাইয়া থমকে গেল। ধীরে ধীরে বলল, নামটা কেমন যেন পরিচিত মনে হচ্ছে। ফয়সাল মুচকি হেসে তাকালো সুমাইয়ার দিকে। বাহ, আমার জান দেখি খুব ট্যালেন্টেড। সুমাইয়া কিছুই বুঝতে পারল না, কৌতূহলী চোখে তাকালো ফয়সালের দিকে। ফয়সাল তখন শান্ত গলায় বলল, এটা হচ্ছে তোমার ফ্রেন্ড মিতালির ভাইয়ের নিজস্ব মার্কেট। আর আজকে মেহেরান শিকদার এখানে এসেছে, তাই এত ভিড়। একটু থেমে আবার বলল, তার অনেকগুলো মার্কেট আছে, বিভিন্ন দেশে ছড়ানো। ইনশাল্লাহ আমি তোমাকে পুরো পৃথিবী ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। কথাগুলো খুব সাধারণ ভঙ্গিতে বললেও তার ভেতরে লুকিয়েছিল একরাশ ভালোবাসা, প্রতিশ্রুতি আর আন্তরিকতা। মার্কেটটা মিতালির ভাইয়ের শুনে সোমাইয়া যতটা অবাক হয়েছিল, তার থেকেও বেশি কিছু অনুভব করলো ফয়সালের পরের কথায়। হঠাৎ করেই নিজের ভেতরটা কেমন যেন নরম হয়ে এলো। মনে হলো সে কি সত্যি এত ভালোবাসার পাওয়ার যোগ্য। অজান্তেই চোখের কোণে জমে উঠল অশ্রু। কিন্তু সেটা দুঃখের নয়, অদ্ভুত এক সুখের, যেটা শুধু অনুভব করা যায়, বলা যায় না। মার্কেটের সামনে তখন যেন একবারে উৎসবের আমেজ। মেহরানকে ঘিরে আছে অসংখ্য মিডিয়া, ক্যামেরা, ফ্ল্যাশ, মাইক্রোফোন, লাইভ টেলিকাস্ট। একটার পর একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে সবাই, আর মেহরান শান্ত স্থির ভঙ্গিতে প্রতিটা প্রশ্নের উত্তর দিচ্ছে। তার পাশে দাঁড়িয়ে আছে ইমরান আর তানভীর। দুজনেই সবকিছু সামলাচ্ছে। একপাশে চোখ রেখে নিশ্চিত করছে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। পেছনে সারি করে দাঁড়ানো কালো গাড়িগুলো, একটার পর একটা লাক্সারি কার, আর চারদিকে ছড়িয়ে থাকা শত শত বডিগার্ড। মনে হচ্ছিল পুরো জায়গাটাই তার নিয়ন্ত্রণে। চারপাশে মানুষের ভিড় এতটাই বেশি যেটা ভাষায় প্রকাশ করার মতো না। বিশেষ করে কিছু মেয়েরা একটা সেলফির জন্য প্রায় পাগল হয়ে যাচ্ছে। কেউ সামনে যাওয়ার চেষ্টা করছে, কেউ দূর থেকে হাত নাড়ছে, কেউ আবার চিৎকার করে তার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। কিন্তু মেহরান, সে যেন নিজের জগতে স্থির। একবারের জন্য কোনো মেয়ের দিকে তাকাচ্ছে না। চোখে তার আত্মবিশ্বাস, মুখে গম্ভীরতা, আলাদা একটা ব্যক্তিত্ব। তবুও এই উদাসীনতাই যেন আরো বেশি আকর্ষণ তৈরি করেছে। অনেক মেয়েই তাকে সরাসরি দেখে গ্রাস খাচ্ছে। মুহূর্তেই সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে পোস্টে, OMG, মেহেরান শিকদার ইন ফ্রন্ট অফ মি। এই মানুষটা রিয়েল নাকি সিনেমার হিরো? আজকে থেকে উনি আমার ক্রাশ না, সরাসরি হাবি। এমন হাজার হাজার পোস্ট ছড়িয়ে পড়েছে চারিদিকে। এটাই দ্বিতীয়বার দ্য মেহরান শিকদার ক্রাউন গ্যালারিয়ার মালিক নিজে এসে দাঁড়িয়েছে নিজের মার্কেটে। মেহরান শিকদার তার সুদর্শন চেহারা, হ্যান্ডসাম ব্যক্তিত্ব আর শক্তিশালী উপস্থিতি সব মিলিয়ে যেন এক আলাদা মাত্রা তৈরি করেছে। মেয়েরা একের পর এক পোস্ট করে যাচ্ছে, কেউ তাকে নিয়ে স্বপ্ন দেখছে, কেউ আবার মজা করে তাকে নিজের বয়ফ্রেন্ডও বানিয়ে ফেলেছে। চারিদিকে শুধু একটাই নাম ঘুরছে, মেহরান শিকদার। যেন সে শুধু একটা মানুষ না, একটা ট্রেন্ড, একটা ক্রেজ, একটা অনুভূতি। অন্যদিকে মেহরান সবকিছু চুপচাপ সহ্য করে যাচ্ছে, মুখে কোনো বিরক্তি নেই, কিন্তু চোখে স্পষ্ট ক্লান্তির ছাপ। চারপাশে এত ভিড়, এত কিছু, মেয়ে তো আর সামলাতেই পারছে না নিজেকে। হঠাৎ হঠাৎ লাফিয়ে সামনে এসে পড়ছে কেউ কেউ, কেউ আবার হাত বাড়িয়ে ছুঁতে চাইছে তাকে। পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম। তখনই ইমরান আর তানভীর আরো সতর্ক হয়ে গেল। দুজন মিলে শক্ত করে ঘিরে রাখলো মেহেরানকে। বডিগার্ডরাও চারপাশে বেষ্টনী তৈরি করে রাখলো। আগেরবারের অভিজ্ঞতা মেহেরানের মাথায় এখনো টাটকা। সেইবার আগে থেকে জানিয়ে আসায় অতিরিক্ত ভিড় সামলাতে গিয়ে অনেক ঝামেলায় পড়তে হয়েছিল। তাই এবার সে সিদ্ধান্ত নিয়েছিল চুপচাপ কাউকে না জানিয়ে আসবে। শুধু মার্কেটের কয়েকজন উচ্চপদস্থ বিশ্বস্ত ম্যানেজারই জানতো, এরা ছাড়া আর কেউ জানার কথা না। কিন্তু তবুও কিভাবে যেন খবরটা ছড়িয়ে পড়ে গেল। আর এবার তো পরিস্থিতি আরো ভয়াবহ। প্রথমবারের চেয়েও বেশি মানুষ, আরো বেশি উন্মাদনা, আরো বেশি বিশৃঙ্খলা। মনে হচ্ছিল পুরো শহর যেন এক জায়গায় জড়ো হয়ে গেছে, শুধু তাকে একবার দেখার জন্য। মেহরান ভেতরে ভেতরে বিরক্ত হলেও বাইরে থেকে সবকিছু সামলে নিচ্ছে নিজের মতো করে। কারণ সে জানে এই ভিড়, উন্মাদনা সবই তার নাম, তার পরিচয়, তার অবস্থানের জন্য। আর সেই অবস্থান ধরে রাখতে হলে এইসব পরিস্থিতিতেও তাকে সামলাতেই হবে।
অবশেষে সবকিছু সামলে কঠোর নিরাপত্তার মাঝেই মেহরান মার্কেটের ভেতরে ঢুকে গেল। তার সাথে ছিল ইমরান আর তানভীর। বাইরে আটকে দেওয়া হলো সব মিডিয়া আর সাধারণ মানুষকে। ভেতরে ঢোকার অনুমতি পেল না আর কেউ। পুরো মার্কেট জুড়ে ছিল টাইট সিকিউরিটি। ভেতরে ঢুকতেই এক ভিন্ন দৃশ্য। চারপাশের অসাধারণভাবে সাজানো আলো, ফুল, ডেকোরেশন সবকিছু যেন একদম নিখুঁত। মেহরান পা রাখতেই চারিদিকে শুরু হলো ফুলের বর্ষণ। স্টাফরা সারি বেঁধে দাঁড়িয়ে সবার চোখে সম্মান, মুখে হাসি। কেউ ওয়েলকাম স্যার বলছে, কেউ হাততালি দিচ্ছে। এরপর শুরু হলো ছোট্ট একটা অনুষ্ঠান। কেক কাটা, শুভেচ্ছা, সংক্ষিপ্ত বক্তব্য, সবকিছু খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। মেহরান একদম চুপচাপ সবকিছু দেখছিল। কোনো বাড়তি উচ্ছ্বাস নেই, কিন্তু তার চোখে ছিল খেয়াল, পর্যবেক্ষণ। এরপর সে ধীরে ধীরে পুরো মার্কেটটা ঘুরে দেখতে লাগলো, কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক চলছে কিনা। একটা জায়গাও বাদ দিল না। তার হাঁটা, তার দৃষ্টি সবকিছুতেই ছিল এক ধরনের কর্তৃত্ব। সবকিছু ঘুরে দেখার পর মেহরান একবার চারপাশে তাকালো। তারপর ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, সব টিমকে কনফারেন্স হলে নিয়ে আসো। তার কণ্ঠে কোনো উচ্চতা নেই, কিন্তু নির্দেশটা এমন যা অমান্য করার সাহস কারো নেই। মেহরান শিকদারের এক নির্দেশেই গ্যালারিয়ার প্রতিটা টিম দ্রুত একত্রিত হলো। ম্যানেজমেন্ট টিম, সিকিউরিটি টিম, অপারেশন টিম, ভিআইপি রিলেশন টিম, লাক্সারি ব্র্যান্ড কোঅর্ডিনেশন টিম, কাস্টমার এক্সপেরিয়েন্স টিম, ফাইন্যান্স অ্যান্ড অডিট টিম, মিডিয়া অ্যান্ড পিআর টিম, হসপিটালিটি অ্যান্ড ডাইনিং টিম, অ্যান্ড আইটি অ্যান্ড সার্ভেলেন্স টিম। কনফারেন্স হলের বিশাল দরজা বন্ধ হতেই চারপাশে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। সবার চোখ একদিকে, মেহরান শিকদারের দিকে। কেউ কথা বলছে না, কারো মুখে হাসি নেই, শুধু চাপা উত্তেজনা আর অজানা একটা টেনশন ভাসছে সবার মুখে, চোখে। কারণ সবাই জানে এই মিটিংটা সাধারণ কোনো মিটিং না। এখানে ছোটখাটো আপডেট বা রুটিন আলোচনা হবে না, এখানে হবে সিদ্ধান্ত, যা বদলে দিতে পারে পুরো গ্যালারির ভবিষ্যৎ। মেহরান ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার জুতার শব্দটা নীরব হলরুমে স্পষ্ট প্রতিধ্বনি তুলছিল। সে একবার চারপাশে তাকালো, প্রতিটা মুখ যেন স্ক্যান করে নিল চোখ দিয়ে। তারপর মেহরান চেয়ারটার গিয়ে বসলো। আঙুল দিয়ে টেবিলে হালকা একটা টোকা দিতে লাগলো। তার কণ্ঠ ঠান্ডা, কিন্তু ভীষণ শক্ত। এই গ্যালারিয়া শুধু একটা মার্কেট না, এটা আমাদের সবার পরিশ্রমের ফল। আমি চাই এখানে যারা কাজ করে, যারা আসে, সবার কাছে এই জায়গাটা হোক বিশ্বাস আর শ্রেষ্ঠত্বের প্রতীক। পুরো হল নিঃশব্দ, কিন্তু এবার সেই নীরবতা ভয়ের চেয়েও বেশি ছিল, সম্মান আর দায়িত্ববোধ। ঠিক তখনই ইমরান সামনে এগিয়ে এলো। তার কণ্ঠ পরিষ্কার, আত্মবিশ্বাসী। লিসেন এভরিওয়ান। সে একে একে সব টিমের দিকে তাকালো। তারপর শুরু করলো কাজের ডিসিপ্লিন কমন হবে, কাস্টমারের সাথে কিভাবে আচরণ করতে হবে, সিকিউরিটি কতটা টাইট রাখতে হবে, ভিআইপি হ্যান্ডেলিং কিভাবে আরো নিখুঁত করা যায়, আর কোনো ভুল হলে তার পরিণতি কি হতে পারে। সবকিছু খুব বিস্তারিতভাবে বুঝিয়ে দিতে লাগলো। তার প্রতিটা কথা স্পষ্ট, এখানে ভুলের কোনো জায়গা নেই। মেহরান তখনও চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না, কিন্তু তার উপস্থিতি যেন পুরো রুমকে চাপে রাখছে। সময় গড়াতে থাকে। মিটিং এর শেষ দিকে মেহরান ধীরে ধীরে মাথা তুলে তাকালো। তারপর একটাই কথা বলল, পারফেকশন। আই ডোন্ট অ্যাকসেপ্ট এনিথিং লেস দ্যান দ্যাট। এই কয়েকটা শব্দ পুরো রুমে যেন ঠান্ডা শীতলতা ছড়িয়ে দিল। সবাই বুঝে গেল এটা শুধু একটা গ্যালারিয়া না, এটা মেহরান শিকদারের রাজত্ব। প্রায় 2 ঘন্টা পর মিটিং শেষ হলো। এক এক করে সবাই হল থেকে বেরিয়ে গেল, মুখে চাপা গম্ভীরতা, মনে নতুন দায়িত্বের ভার। মেহরান ধীরে উঠে দাঁড়ালো, তারপর নিজের ভিআইপি কেবিনের দিকে হাঁটতে শুরু করলো। পেছন পেছন ইমরান আর তানভীর। কেবিনের দরজার সামনে এসে তানভীর থেমে গেল, দরজার বাইরে দাঁড়িয়ে রইল, আর ইমরান সেখান থেকে সরে গেল, সব ম্যানেজারদের আবার একবার ডিটেলসে ব্রিফ করতে। ঠিক তখনই হঠাৎ করে দরজাটা খুলে গেল। মেহরান ভিতরে প্রবেশ করলো নীরা। মেহরান একটু তাকিয়ে হালকা বিষয় নিয়ে বলল, কিরে এখন এলি? নীরা ব্যাগটা পাশে রেখে বলল, আমার ফ্লাইট 2 ঘন্টা পিছিয়ে গিয়েছিল, তাই আসতে লেট হয়ে গেল। মেহরান মাথা নাড়ল। তারপর দুজনের মধ্যে শুরু হলো কথাবার্তা, কাজের আপডেট, প্ল্যান, ব্যক্তিগত কিছু বিষয়। সময়টা কেটে গেল অজান্তেই। কিছুক্ষণ পর মেহরান উঠে দাঁড়ালো। ইমরানও তখন পাশে এসে দাঁড়িয়েছে। বিদায় নেওয়ার আগে মেহেরান শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, চিন্তা করো না, মেহিক আর মাহিরকে খুব তাড়াতাড়ি আমি আমেরিকায় পাঠিয়ে দেব। একটু থেমে আবার বলল, আমার কাছে মনে হয় তোমরা এখানে থাকলেই ভালো হবে তোমাদের জন্য, আর বিশেষ করে মেহিকের জন্য। ওর তো বারবার ডাক্তারি কাজের জন্য প্রায়ই আমেরিকায় আসতে হয়, তাই একসাথে এখানে থাকাটাই বেস্ট অপশন। শেষে হালকা নিঃশ্বাস ফেলে বলল, বাকি সিদ্ধান্ত তোমাদের, ভালো করে ভেবে নিও। এরপর আর কিছু না বলে মেহেরান বিদায় নিল। তার সাথে বেরিয়ে এলো নীরা আর তানভীর। আজ আর নরওয়েতে ফেরা হলো না।
নীরা নিজেই সিদ্ধান্ত নিল কালকে যাবে। তারা তিনজন গাড়িতে উঠে শহরের ব্যস্ততা পেরিয়ে একটা শান্ত লাক্সারি অ্যাপার্টমেন্টে এসে পৌঁছালো। উঁচু বিল্ডিং, চারপাশে আলো ঝলমলে পরিবেশ, আর ভেতরে নিস্তব্ধ পরিপাটি একটা আবাস। দরজা খুলে ভেতরে ঢুকতেই আলাদা একটা শান্তি যেন চারপাশে ছড়িয়ে পড়ল। আজকের দিনে সব ব্যস্ততা, চাপ, কোলাহল পেরিয়ে এখানেই যেন একটু থামলো তাদের পথ, আগামী দিনের জন্য নতুন সিদ্ধান্ত আর পরিকল্পনার আগে। অন্যদিকে বাংলাদেশে টাইম রাত 1:30। চারপাশে নিস্তব্ধ, ঘুমে ডুবে গেছে প্রায় পুরো শহর। কিন্তু সারিনার চোখে ঘুম নেই একটুও। বিছানায় শুয়ে বারবার পাশ ফিরে শেষে উঠে দাঁড়ালো সে। হঠাৎ করেই মনে পড়ল সুমাইয়ার বিয়ের জন্য যে লেহেঙ্গাটা কিনেছিল, আলমারি খুলে সেটাই বের করলো। খয়েরি আর গোল্ডেন মিশ্রণে গর্জিয়াস কাজ করা লেহেঙ্গা হালকা আলোতেই ঝলমল করে উঠছে। ধীরে ধীরে সেটা পরে নিল সারিনা। তারপর চুলগুলো খুলে দিল, সামনের দিকে দুপাশে কিছু চুল রেখে বাকিটা ক্লিপ দিয়ে পেছনে আটকে দিল। এরপর আয়নার সামনে বসে হালকা মেকআপ করলো, কপালে ছোট একটা কালো টিপ দিল। সবশেষে আয়নার দিকে তাকিয়ে নিজেই বলল, বাহ সারা, আজকে তো তোকে দারুণ লাগছে। কথাটা বলে নিজেই লজ্জা পেয়ে হেসে ফেলল। তারপর ফোনটা নিয়ে গম্ভীর সাহেব নামে সেভ করা নাম্বারে ভিডিও কল দিল। কিছুক্ষণ আগেই তো কথা হয়েছে। অনেকক্ষণ বকবক করার পর মেহেরান বলেছিল অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। কিন্তু ঘুম কি আর আসে? এই জন্যই তো এত রাতে সাজা। ওইদিকে মেহেরান তখন ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হচ্ছে, চুলে টাওয়াল দিয়ে পানি মুছছে। ঠিক তখনই খাটের উপরে রাখা ফোনটার স্ক্রিন জ্বলে উঠল। স্ক্রিনে ভেসে উঠল ফ্রেশিয়া। মেহেরান ভ্রু কিঞ্চিত কুঁচকে তাকালো, একবার দেয়ালের ঘড়ির দিকে তাকালো। এই সময় বাংলাদেশে প্রায় 2টা বাজতে চলেছে। তারপর ধীরে ধীরে ফোনটার দিকে হাত বাড়ালো। মনে মনে ভাবছে, এই মেয়েটা এখনো জেগে আছে কেন? আজকে ঠিকই কয়েকটা কথা শোনাবে সে। এত রাত পর্যন্ত জেগে থাকা, কথা না শোনা, এসবের হিসাব আজকে চাইবেই। আর সেই ভাবনা নিয়েই মেহেরান কলটা রিসিভ করতে উদ্যত হলো। ফোন হাতে নিয়ে রিসিভ করতেই ঠিক তখনই তার চোখ থমকে গেল। ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে এক সুন্দরী রমণীর মুখ, ঠোঁটে মিষ্টি হাসি, কপালে ছোট্ট একটা কালো টিপ। এই রমণী আর কেউ নয়, এটাই মেহেরানের ফ্রিসিয়া। ফ্রিসিয়া এখন তার সবকিছুর সাথে মিশে থাকা একটা নাম, তার চিন্তার কারণ, আবার জীবনের প্রশান্তিও। সারাদিনের ক্লান্তি শেষে এক ফোঁটা স্বস্তি। আবার কখনো বিরক্ত করার যন্ত্র, ভাঙা রেডিওর মতো বকবক করা একটা মেয়ে। কখনো শাসন করা গিন্নি, কখনো মন ভালো করার ওষুধ। তার অগ্নিবতী, তার হাজার ফুলের মাঝে খুঁজে পাওয়া একমাত্র ফ্রিসিয়া। মেহরান যেন পুরো পৃথিবী ভুলে গিয়ে তাকিয়ে আছে স্ক্রিনের দিকে। অন্যদিকে দাঁড়িয়ে থাকা সারিনা মেহেরানের এই অবস্থা এক দৃষ্টিতে লক্ষ্য করে ঠোঁট চেপে হাসল। খা খা গলা খাকারি দিল সারিনা। তারপর হাসি মুখে বলল, গম্ভীর সাহেব, আমাকে চিনতে পারছেন? কিন্তু তাতেও কোনো কাজ হলো না। মেহেরান যেন এখন নিজের জগতে হারিয়ে আছে। সারিনা এবার একটু জোরে গলা খাকারি দিল। তারপর নাটকীয় ভঙ্গিতে বলল, মিস্টার গম্ভীর সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, যিনি এই মুহূর্তে মিস সারিনা শেখ সারার উপর কঠিনভাবে ক্রাশ খেয়ে বসে আছেন, তাই চোখ সরাতে পারছেন না। কথাটা কানে যেতেই মেহেরান হঠাৎ চমকে উঠে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। মুখটা একটু শক্ত করে কিছু বলতে যাবে, তার আগেই সারিনা আবার শুরু করলো, থাক থাক মিস্টার গম্ভীর সাহেব, কিছু বলতে হবে না, আমি সব বুঝি। চুলটা একটু ঝাঁকিয়ে ভীষণ ঢং করে বলল, আপনি এখন আমার প্রশংসা করতে যাবেন, আর আমি কিন্তু এত প্রশংসার লোড নিতে পারবো না। পরে যদি সেন্সলেস হয়ে যাই, তখন আমাকে কে সামলাবে বলুন তো? একটু থেমে চোখ টিপে আবার বলল, সো বেটার নাই শুনি, কারণ আপনি আমার উপর কড়াভাবে ফিদা হয়ে গেছেন। আর হতেই পারেন, আমি দেখতে শুনতে মেলা সুন্দরী, ফিদা হওয়াটাই তো স্বাভাবিক। অন্যদিকে মেহেরান তখনও ভেজা শরীরে শুধু একটা তোয়ালে জড়িয়ে দাঁড়িয়ে আছে। ফোনটা ড্রেসিং টেবিলের সামনে ঠেস দিয়ে রেখে একের পর এক শার্ট প্যান্ট বের করছে সে। এতক্ষণ পর্যন্ত সারিনা বিষয়টা খেয়ালই করেনি, কিন্তু হঠাৎ চোখ পড়তেই সে একদম স্থির হয়ে গেল। তারপর মুহূর্তেই শুরু করলো ওভার অ্যাক্টিং। 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলল, আবার আঙুলের ফাঁক দিয়ে উঁকি মেরে বড় বড় চোখ করে বলল, ছি গম্ভীর সাহেব, আপনি কবে থেকে এত নির্লজ্জ হয়ে গেলেন? মেহরান ভ্রু কুচকে তাকালো। আর সারিনা থামার মেয়ে নয়। আমার এই হটনেস সহ্য করতে না পেরে আপনি কি জামা কাপড় খুলে ফেললেন? গম্ভীর সাহেব, এখন তো একটু লজ্জা থাকা দরকার। আপনি এটা কি করলেন, আমি তো ভাবতেই পারছি না। কথাগুলো বলতে বলতে নিজেই লজ্জা পাওয়ার ভান করল সে। গাল দুটো হালকা লাল হয়ে উঠেছে, কিন্তু চোখে সেই চিরচেনা দুষ্টুমি। আবার একটু ঢং করে দাঁড়িয়ে বলল, আমি জানি আমি এমনিতেই অনেক সুন্দরী, তার উপর আজ এত সাজগোজ করেছি, তাই হটনেসটা একটু বেশি হয়ে গেছে।
একটু থেমে কণ্ঠটা নরম করে কিন্তু দুষ্টু হাসি চাপতে না পেরে বলল, তাই বলে আপনি এভাবে ভিডিও কলে আসবেন? গম্ভীর সাহেব, একটু কন্ট্রোল করতে শিখুন। এখনই যদি এত কন্ট্রোললেস হয়ে যান তাহলে সামনে কি হবে বলুন তো? শেষ কথাটা বলেই নিজেই মুচকি হেসে ফেলল সারিনা। সারিনার এসব কথা শুনে মেহেরাম একদম হতভম্ব হয়ে গেল। কিছুক্ষণ যেন বুঝতেই পারল না কি বলবে। তারপর হঠাৎ করেই গলা শক্ত করে বলল, বেয়াদব! আর একবার এসব বাজে কথা বললে থাপ্পড় দিয়ে গাল লাল করে ফেলবো। মেহেরানের কড়া গলায় সারিনা সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল। তবে বাইরে থেকে চুপ থাকলেও ভেতরে ভেতরে সে হাসতে হাসতে শেষ। মেহেরানকে এভাবে কথায় কথায় জব্দ করতে তার ভীষণ ভালো লাগে। কিছুক্ষণ পর মেহেরান শার্ট আর প্যান্ট পরে ফোনের সামনে এসে বসলো। মুহূর্তেই ফিরে এলো তার সেই আগের গম্ভীর ভাব। চোখে মুখে এক ধরনের কড়া স্থিরতা। সারিনার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তোমাকে বলেছি না ঘুমিয়ে পড়তে? রাত এখন কয়টা বাজে? এখন পর্যন্ত জেগে আছো কেন? আর এত রাতে এসব কি পড়েছো? কথাগুলো একদম সরাসরি, কোনো বাড়তি আবেগ ছাড়াই বলল সে। সারিনা এবার একটু ইনোসেন্ট মুখ করে তাকালো। চোখ দুটো ছোট ছোট করে নরম গলায় বলল, গম্ভীর সাহেব, কেন জানি আমার একটুও ঘুম আসছিল না, তাই ভাবলাম একটু সাজি। তারপর হালকা ঘুরে নিজের লেহেঙ্গাটা দেখিয়ে বলল, আমাকে সুন্দর লাগছে না? আজকে ভাইয়া কিনে নিয়ে গিয়েছিল শপিং এ, সেখান থেকেই এই লেহেঙ্গাটা কিনেছি। একটু থেমে মিষ্টি হেসে আবার বলল, দেখুন তো গম্ভীর সাহেব, আমাকে কেমন লাগছে? আর লেহেঙ্গাটা কেমন হয়েছে? মেহেরান এক পলক তাকালো তার দিকে। চোখে যেন কিছু একটা আটকে গেল, কিন্তু মুখে কোনো কথা এলো না। সে চুপ করেই রইল। আর সেই নীরবতায় যেন অনেক অজানা কথা লুকিয়ে থাকলো। মেহেরান একটু বিরক্ত বিরক্ত গলায় বলল, এত কথা বাদ দাও, অনেক রাত হয়েছে। এগুলো খুলে ঘুমিয়ে পড়ো। এত রাত জাগলে শরীর খারাপ করবে। আর রাতের খাবার খেয়েছো? কথাগুলো বলার পরেও সারিনা কোনো উত্তর দিল না। চুপচাপ তাকিয়ে রইল, যেন কিছু একটা ভেবে নিচ্ছে। কিছুক্ষণ পর হঠাৎ ঠোঁটের কোণে একটা দুষ্ট হাসি ফুটে উঠল তার। গম্ভীর সাহেব, ধীরে ধীরে বলে উঠল সে, রুমে তো দেখছি এসি আছে, কিন্তু আপনি এত ঘামছেন কেন? মেহরান একটু ভ্রু কুঁচকালো। তার মুখে আর কপালে ছোট ছোট পানির ফোঁটা ঝলমল করছিল, একটু আগেই গোসল করার কারণে। সারিনা সেটা বুঝে ইচ্ছা করে কথাটা বলেছে। মেহরান কিছু বলতে যাবে তার আগেই সারিনা দ্রুত কথার মাঝে ঢুকে বলল, বলতে হবে না গম্ভীর সাহেব, আমি বুঝে গেছি। মেহরান কিঞ্চিত ভ্রু কুঁচকে তাকালো সারিনার দিকে। সারিনা একটু ঝুঁকে দুষ্টু চোখে তাকিয়ে হেসে বলল, আমার হটনেসের কারণেই আপনি ঘামছেন, তাই তো মিস্টার গম্ভীর সাহেব? মেহরান এবার সত্যি সত্যি ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গিয়ে জোরে বলে উঠল, ফ্রিসিয়া, আর একটা শব্দ না, একদম চুপ করবে। তার গলার কড়া ভারী ধমকে যেন চারপাশের বাতাসও থমকে গেল, কিন্তু সারিনা, সে 2 সেকেন্ড চুপ থেকে ধীরে ধীরে ঠোঁট কামড়ে হাসি চেপে রাখলো। ঠোঁট নিচে নামিয়ে একদম ভদ্র মেয়ের মতো বসে রইল। ঠিক আছে, আমি কিছু বলবো না। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর হঠাৎ খুব সিরিয়াস ভঙ্গিতে বলল, কিন্তু গম্ভীর সাহেব, একটা জরুরি বিষয় আছে। মেহরান চোখ তুলে তাকালো, বিরক্তি স্পষ্ট। কি? সারিনা একটু সামনে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, আপনার এই গম্ভীর মুখটা কি আলাদা করে বানানো, নাকি জন্ম থেকেই এমন? মেহেরানের চোখ সরু হয়ে এলো। সে কিছু বলার আগেই সারিনা নিজেই আবার বলল, মানে সিরিয়াসলি বলছি, আপনি হাসেন না কেন? কেউ যদি আপনাকে জোর করে হাসে তখন কি ফাইন দিতে হয়? মেহেরানের চোয়াল শক্ত হয়ে গেল। ফ্রিসিয়া, জি বলুন। সাথে সাথে সোজা হয়ে বসে গেল সে, একদম চুপ। ওকে। 2 ঠোঁট চেপে ধরল সে। একটু পর আবার নিজেই ফিসফিস করে বলল, কিন্তু একটা অবজারভেশন ছিল। মেহেরান এবার চোখ বন্ধ করলো, যেন নিজেকে কন্ট্রোল করছে। বলো। সারিনা এবার একটু নাটকীয় ভঙ্গিতে বলল, আপনি যখন রাগেন তখন মনে হয় থানার ওসি রেডে নামছে। 1 সেকেন্ড থেমে চোখ টিপে যোগ করলো, আর এখন তো এমন অবস্থা, আমি নিজের রুমেই সেফ না। মেহরান ধীরে ধীরে চোখ খুলে তাকালো তার দিকে। দৃষ্টি ঠান্ডা, কিন্তু ভেতরে কিছু একটা আটকে আছে। সারিনা আবার থামলো না। তার একটু আগে যে লুক ছিল, ভেজা চুল, কপালে পানি, উফ, পিওর এভিডেন্স, ক্রাইম সিন অফ মাই হার্ট। কথা শেষ করে নিজেই হেসে ফেলল সে। মেহেরান এবার ঠান্ডা গলায় বলল, এনাফ ননসেন্স। সারিনার সাথে সাথে হাত তুলে বলল, ঠিক আছে ঠিক আছে, আর বলবো না, প্রমিস। 2 সেকেন্ড চুপ। তারপর আবার নিচু গলায়, কিন্তু গম্ভীর সাহেব। মেহেরান এবার কড়া চোখে তাকাতেই দ্রুত বলল, লাস্ট ওয়ান, আপনি যতই রাগ দেখান আমি কিন্তু ভয় পাই না। কেন? গম্ভীর স্বরে প্রশ্ন করলো মেহেরান। সারিনা মুচকি হেসে বলল, কারণ আমি জানি আপনি যতটা গম্ভীর দেখান ভেতরে ততটা নন। এক মুহূর্তের জন্য মেহেরান থেমে গেল। চোখে এক ঝলক নরম কিছু এসে মিলিয়ে গেল, কিন্তু সেই সাথে সাথে মুখ ফিরিয়ে নিল। গলাটা আগের মতো শক্ত করে বলল, রাত অনেক হয়েছে, ঘুমাও।
সারিনা এবার শান্ত হয়ে মাথা নাড়ল। ঠিক আছে, যাচ্ছি। তারপর হঠাৎ একটু কাছে এসে ধীরে বলল, গুড নাইট গম্ভীর সাহেব, নিজের খেয়াল রাখবেন। এক সেকেন্ড থেমে খুব আস্তে করে বলল, আর মাঝে মাঝে একটু হাসবেনও। বলেই কল কেটে দিল সারিনা। স্ক্রিনটা অন্ধকার হয়ে গেল। রুমটা নিঃশব্দ। মেহরান কিছুক্ষণ একইভাবে বসে রইল। তার মুখে কোনো হাসি নেই, কিন্তু চোখের কোণে লুকিয়ে থাকা নরম একটা অনুভূতি ধরা পড়ে না। ধীরে ধীরে ফোনটা টেবিলে রেখে জানলার দিকে তাকালো সে। বাইরে রাত গভীর, আর ভেতরে অদ্ভুত এক নীরবতা। ফোনটা কেটে যাওয়ার পর সারিনা কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল। স্ক্রিনটা অন্ধকার, কিন্তু তার চোখে এখনো ভাসছে সেই গম্ভীর মুখটা। ধীরে ধীরে গ্যালারিতে গিয়ে মেহরান একটা ছবি খুলল। মুখে অদ্ভুত একটা মিষ্টি হাসি ফুটে উঠল তার। ফোনটা বুকের সাথে জড়িয়ে ধরে ফিসফিস করে বলতে লাগলো, আপনি আমার জীবনের সেই গম্ভীর গল্প, যার প্রতিটা লাইনে আমি দুষ্টুমি হয়ে জড়িয়ে থাকতে চাই। আপনি আমার প্রতিটা রাতের নীরবতা, যেখানে হাজার কথা না বলেও আমি আপনাকে অনুভব করি। আপনি আমার অকারণ হাসির কারণ, আর অকারণ অভিমানেরও ঠিকানা। আপনি সেই মানুষ যার রাগের মায়াও আছে, চুপ থাকাতে যত্ন আছে। আপনি আমার জীবনের সেই অদ্ভুত অনুভূতি, যাকে ছাড়া দিনটা অসম্পূর্ণ লাগে, আর যাকে ভাবলেই মনটা অকারণে ভালো হয়ে যায়। আপনি থাকলেই পৃথিবীটা একটু সহজ লাগে, আর আপনি না থাকলে সবকিছু ঠিক থেকেও কিছু একটা কম মনে হয়।